ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি শোভন আরেফ। বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি যে চর্চা, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, তাদের মেয়াদ কতদিন এবং কবে নির্বাচন। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাঁর চতুর্থ ভাষণে এই বিষয়গুলোর নির্দিষ্ট কোনো দিনক্ষণ না জানালেও সংস্কার শেষে দ্রুত নির্বাচনের অঙ্গীকার করেছেন তিনি। দুদিন আগে দেয়া সেই ভাষণে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। দলটির মহাসচিব জানিয়েছেন তারা আশাহত হয়েছেন, এমনকি অন্তর্বর্তী সরকারের উপর সন্দেহ বাসা বাঁধতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন তিনি। তার এই পরিপ্রেক্ষিতেই আজও দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। তবে বিএনপি নির্বাচন চাইলেও জামায়াত, এবি পার্টি সহ এখনও অনেক রাজনৈতিক দলের অগ্রাধিকার সংস্কারে। এরই মধ্যে জুলাই আন্দোলনে 6 কোটি তরুণ নির্বাচন চায় না বলে দাবি এবি পার্টির পক্ষ থেকে। ত্রয়োদশ নির্বাচন নিয়ে এমন পক্ষে বিপক্ষে অবস্থানের মধ্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানিয়েছেন এমন সিদ্ধান্ত তারা নিতে না চাইলেও বিএনপি সব রাজনৈতিক দলের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা চায়। তাই বর্তমান প্রেক্ষাপটে দেশের বৃহৎ দলের এমন মতামতকে সরকার উপেক্ষা করবে না বলেও জানিয়েছেন তিনি। প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, 24 পরবর্তী বাংলাদেশে যারা আওয়ামী পুনর্বাসনের উদ্যোগ নেবে তারা বিশ্বাসঘাতক, তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। জুলাই আন্দোলনের গণহত্যা সহ নানা অভিযোগ ওঠার পরও কেন আওয়ামী লীগকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় চাইছে বিএনপি? নির্বাচন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংস্কার এবং আওয়ামী লীগকে নিয়ে অন্যান্য দলগুলোর ভাবনা কি? আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেয়া কি বিশ্বাসঘাতকতা সামিল নাকি গণতন্ত্রের সৌন্দর্য? এসব নিয়ে আলোচনায় আজকে রাজকাহন স্টুডিওয়ে আছেন আমাদের সাথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ, আমাদের সাথে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং আছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। একটা দীর্ঘ পটভূমি আমি রেখেছি, কারণ সাম্প্রতিক সময় এই বিষয়গুলোই রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যেও আসছে। আমি যদি শুরুতে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে আসি, যে 6 কোটি তরুণ যুবক এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা কেউ নির্বাচনের দাবি তুলেন। আপনি সাম্প্রতিক সময়ে খুব সম্ভবত 17 তারিখে একটি অনুষ্ঠানে এরকম একটা কথা বলেছেন। মানে রাজনৈতিক দল হয়েও তরুণদের এই মতকে আপনারা প্রাধান্য দিচ্ছেন, নাকি একটা দীর্ঘ সময়ের স্বৈরতন্ত্রের পতনের পর সুষ্ঠু নির্বাচন আপনাদের তালিকায় আছে কিন্তু পরে? আসলে কোনটি আপনাদের অবস্থান? ধন্যবাদ। একটা লম্বা বক্তব্যের একটা ছোট্ট অংশ হুট করে পড়লে যেটা হয় মনে হতে পারে যে আসলে না, সেজন্য আপনাকে সামনে পেয়ে আমার প্রশ্নটি আমরা অনেকে বোধ করতে পারে যে আসলে আমরা বলবার চেষ্টা করছি যে নির্বাচন প্রায়োরিটি না অথবা নির্বাচন হওয়া উচিত না। এখানে প্রশ্নটা ছিল যে কতদিনের মধ্যে আমরা নির্বাচন দেখতে চাই, সরকারের ম্যান্ডেট, এগুলো নিয়ে লম্বা আলোচনা হচ্ছে। সেখানে এক প্রসঙ্গে আমি বলেছি যে দেয়ালে দেয়ালে 6 কোটি তরুণের একটা আকাঙ্ক্ষা পত্র লেখা হয়ে গেছে সারা বাংলাদেশে। কোনো আকাঙ্ক্ষা পত্রের মধ্যে আমি দেখি নাই, কোনো দেয়াল লিখন দেখি নাই যে অবিলম্বে নির্বাচন দেন। কেন এই কথাটা নাই অথবা নাই বলার মধ্য দিয়ে কি আসলে নাই? আমি দেখছি যে সংস্কার শব্দের মধ্যেই নির্বাচনটা আছে, কারণ সংস্কারের এক্সিট রুট হচ্ছে নির্বাচন। প্রফেসর ইউনূস থেকে শুরু করে টোটাল উপদেষ্টা মণ্ডলীরা কিন্তু বারবার বলেছেন যে সংস্কার শেষে নির্বাচনে চলে যেতে হবে। নির্বাচনটা কারা দাবি করেছে? নির্বাচনটা দাবি করেছে আমরা যারা আছি এখানে, রাজনৈতিক দল। কিন্তু তরুণদের যে আপনার জুন থেকে যে আন্দোলনটা ট্রিগার করলো, কোটার পরে অত্যাচার, নির্যাতন, মারামারি, খুন, গ্রেফতার, ডিটেনশন, ডিবি, হেফাজত, এর প্রত্যেকটা ধাপে গিয়ে যখন এটা এক দফাতে গেল ফ্যাসিবাদকে চলে যেতে হবে, এর প্রত্যেকটা দাবি কিন্তু একান্তই নিজস্ব তরুণদের ভাবনা থেকে এসছে। নতুন বাংলাদেশ চাই, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, শহীদ আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি এই যুদ্ধ, যেখানেই ফেরাউন থাকবে সেখানে মুসারা বারবার ফিরে আসবে। তো এই যে পরিবর্তন সংস্কার, এর প্রত্যেকটা জায়গাতেই মোদ্দা কথা কিন্তু নির্বাচন, ভোট, গণতন্ত্র, স্বাধীনভাবে কথা বলতে পারাটা। কারণ এই তাওয়াটাই কিন্তু 16 বছর ধরে রাজনৈতিক দল গরম করেছে। তারা এই দাবিটাই কিন্তু প্রচণ্ড রকম করে রাস্তায় ঘাটে মিছিলে মিটিংয়ে বলেছে, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন সব কিছু। তো সেখানে এসে প্রায়োরিটি কি ইমিডিয়েটলি এই মুহূর্তে নির্বাচন চাওয়ার দরকার আছে কিনা আমার, সেইখানে আমরা বলেছি যে 6 কোটি তরুণের নেতৃত্বে কিন্তু জুলাই আগস্টে বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। অতএব তাদের আকাঙ্ক্ষা পত্রটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু এর পাশাপাশি আমি এটাও বলেছি যে স্টেক হোল্ডার যারা আছেন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সুশীল সমাজের সদস্য যারা আছেন, ছাত্র, যুবক, শ্রমজীবী, সবার পরামর্শের ভিত্তিতেই সেটা ঠিক করতে হবে। তো 6 কোটি তরুণ নির্বাচন চায় না মানে বুঝিয়েছি
নির্বাচনটা নির্বাচন আকারে সে কোথাও দেয়ালে লেখে নাই, না, সে সেটি স্পষ্ট। সংস্কার আকারে লিখেছে, পরিবর্তন আকারে লিখেছে, নতুন বাংলাদেশের স্বপ্ন আকারে লিখেছে। অতএব সে জায়গাতে আমাদের কাছে মনে হয়েছে যে প্রফেসর ইউনূসের সরকার কিন্তু একটা রোডম্যাপ ইতিমধ্যে দিয়েছেন। যদিও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ চাই। আপনি নিউ ইয়র্ক টাইমসে যে লম্বা ইন্টারভিউ দিয়েছেন তিনি জাতিসংঘের মিটিংয়ের সাইডে গিয়ে, সেখানে কিন্তু উনি বলেছেন যে আমরা সংস্কারের কমিশন করে দিয়েছি, কমিশনগুলো রিপোর্ট আসলে পরে এটার সুপারিশমালা নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে বসবো, তাদেরকে জিজ্ঞেস করব আপনারা কি চান আমরা এই সুপারিশগুলো আমরা থাকতে থাকতে বাস্তবায়ন করি, আংশিক করি, পূর্ণাঙ্গ করি, অথবা মোটেই না করি। যে আপনারা যদি বলেন, রাজনৈতিক দলগুলো বলে যে এগুলো করবার দরকার নাই, আমরা ক্ষমতায় এসে এগুলো করব, আমরা করব না, আমরা তখন ভোটার হালনাগাদে চলে যাব, নির্বাচনের প্রস্তুতি শেষ করে নির্বাচন দিয়ে দিব। তো এই পুরো প্রসেসের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আগামী বছরের শীতের মধ্যে নির্বাচনের আলোচনাটা যথেষ্ট ম্যাচিউর হয়ে যাবে। তো এই জন্য সংস্কার এবং নির্বাচনের মধ্যে আমি কোনো ডাইকোটমি দেখি না, এখানে কোনো ডায়ালেকটিক প্রসেস নাই, একই জিনিস। না, আমি একটু যদি বলি ব্যারিস্টার ফুয়াদ, আপনি বলছিলেন যে তরুণদের যে আকাঙ্ক্ষা, তরুণরা একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা চেয়েছিল, সেটি অনেকটা বিমূর্ত, কিন্তু সেটিকে তো আসলে একদম মূর্ত রূপ তো দেবে রাজনৈতিক দলগুলো, এবং তার মাঝে একটি অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকারের কাছে তো চাওয়া সহজ রাজনৈতিক দলে, কবে নির্বাচন কিংবা রোডম্যাপ বলতে আমরা যেটা বুঝি এটা টাইম লাইন, মানে সেই টাইম লাইনটা এক একজন এক এক রকমভাবে ব্যাখ্যা করছেন, আপনার দলও কিংবা আপনিও হয়তো একভাবে ব্যাখ্যা করছেন। সেটিকে একটা ঐক্যমত্যের জায়গা কিংবা সহজ সমাধান, সরলীকরণ করার সুযোগ কি রয়েছে কিনা, নাকি এখনো আর কি যে হ্যাঁ একটা হবে, সংস্কার হোক, এটি হোক সেটি হোক, কোনটি অগ্রাধিকার, এই জায়গাটি 100 দিন পরে এসে কি এমনই থাকা উচিত? আমার কাছে মনে হচ্ছে না যে একতলাফটা খুব বড় ব্যাপার আমাদের সাথে, অথবা সিপিবির সাথে, অথবা বিএনপির সাথে, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটির সাথে একতলাফের বিষয়টা খুব বড় মোটা দাগে আমি দেখতে পাচ্ছি না। মোটা দাগে সংস্কারের কথা বিএনপি বলছে না, তার 31 দফা নিয়ে এসে দিন রাত প্রোগ্রাম করছে, ক্যাম্পেইন করছে, ওয়ার্কশপ করছে। আজকেও সম্ভবত অ্যাক্টিং চেয়ারপারসনের নেতৃত্বে একটা ওয়ার্কশপ হয়েছে, সেখানে দলের নেতৃবৃন্দের কাছে তারা সংস্কারের বিষয়টা বোঝাচ্ছে। তো সংস্কারের আলোচনা তো অলরেডি চলমান আছে। ছাত্রদেরও দাবিগুলো কিন্তু বিমূর্ত না, এগুলো মূর্তমান বিভিন্ন কারণে। দেখেন, ছাত্রদের দাবির শেষ দিকে কিন্তু 9 দফা একটা দাবি আসছে, 9 দফা দাবিতে কিন্তু অনেকগুলো আলোচনা এখানে চলে আসছে, তারা কী ধরনের সমাজ দেখতে চায়, বাংলাদেশ দেখতে চায়, এবং সেই আকাঙ্ক্ষাগুলো কিন্তু ছাত্ররা বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা করছে, এবং এভাবেই কিন্তু পরিবর্তনের আলাপটা তৈরি হয়। আমাদের 71-এর কোনো ফ্রেমওয়ার্ক ছিল? যারা মুরব্বীরা আছেন, পলিটিশিয়ান, ওনারা বলতে পারবে। যুদ্ধের একটা আকাঙ্ক্ষাপত্র ছিল যে আমরা একটা স্বাধীন বাংলাদেশ চাই, একটা রিপাবলিক চাই। এটা কি কোনো আকাঙ্ক্ষাপত্র ছিল? ছিল না। তো এটা তো বিমূর্তই থাকে। প্রত্যেকটা গণ অভ্যুত্থান একটা আকাঙ্ক্ষাকে ভিত্তি করে তৈরি হয়। এরপরে কাজটা হচ্ছে, আপনি রাইটলি বলেছেন, পলিটিক্যাল পার্টিজ, সিভিল সোসাইটি এবং স্টেক হোল্ডাররা মিলে এটাকে একটা শেপ দেয়, এটাকে একটা ম্যাটেরিয়াল ফর্মে নিয়ে আসে, এবং সেটা তর্কের মাধ্যমে, আলাপের মধ্য দিয়ে হয়। মানে সেই শেপটা হবে, এখনো হয়নি, চলমান। একদম স্পষ্ট ব্যারিস্টার ফুয়াদ, আপনাকে ধন্যবাদ। আমি জনাব রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে যাই। মানে সহজ প্রশ্ন, নির্বাচন আগে না সংস্কার, কোনটি অগ্রাধিকার পাওয়া উচিত, এই প্রশ্নে আপনার দলের কি অবস্থান? কিংবা আমি যদি আরেকটু বলি যে মোটা দাগে বাম দলীয় যারা রয়েছেন সবাইকে এক কাতারে আছেন কিনা? না, আমার কাছে অনেক সময় মনে হয় কি, ওই যে আমাদের একটা তর্ক আছে না, কি ডিম আগে না মুরগি আগে, অনেক সময় এই তর্কের মধ্যে পড়ে যাচ্ছে কিনা, সেটা আমি একটু সাধারণভাবে বলে রাখলাম, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওই যে আকাঙ্ক্ষার কথা নিয়ে আমি শুরু করে ওইটা যাব। ধরুন আমাদের দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমরা যে কথাটা বলি, আমাদের লক্ষ্য একটা সমাজতান্ত্রিক সমাজ করা, তার জন্য একটা বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের ধারায় যাওয়া। তার মানে আমরা কিন্তু, আমি কথাটা তুললাম এই কারণে যে আমরা কিন্তু এই কাজ মানে একটা, এই যে সংস্কারমূলক পরিবর্তন মানে এই কাজের মধ্যে আগাবো। আপনি অন্য দলেও তাই দেখবেন। সুতরাং সংস্কারের প্রশ্নটা যখন আসলো, এই জন্য বলছি, আমি এটা মীমাংসিত এইভাবে দেখি যে এইটা যে দল, প্রত্যেকটা দলই তার মতো করে একটা সংস্কারের প্রস্তাব কিন্তু আছে, থাকবে, কাজটা করতে হবে। এটা 2 নম্বর। এবার 3 নম্বর আসি, এইবারের যেটা আসছে, যেহেতু আলোচনা উঠছে বলে বলি, আমাদের যতটুকু বুঝ হয়েছে সেটা কি, যে এই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এইবার তো একটা হত্যাযজ্ঞ সংগঠিত হওয়ার মধ্য দিয়ে, বুকের রক্ত দিয়েই গণ অভ্যুত্থান সংগঠিত হলো। তার মধ্যে যে আকাঙ্ক্ষা বহিঃপ্রকাশিত হয়েছে, তার অন্ততপক্ষে এই 2টা তো দৃশ্যমান। একটা হচ্ছে যে স্বৈরাচারী ব্যবস্থা, যাতে করে আমরা যদি উচ্ছেদ করতে পারি বা তার জন্য ট্রেন্ড সেট করতে পারি, যাতে করে ওই ব্যবস্থার কারণে কেউ স্বৈরাচারী না হয়ে উঠতে পারে। আর একটা হচ্ছে বৈষম্য মুক্তর আকাঙ্ক্ষা, তারও ট্রেন্ডটা সেট।
কিন্তু এখন এই যে দুইটা আকাঙ্ক্ষার কথা বললাম, এইটা কি ইচ্ছা করলে আপনি 2-4 দিনে 1-2 বছরে কি শেষ করতে পারবেন? পারবেন না। তাহলে এইটাও তো একটা নিয়মিত প্রসেস, ক্লিয়ার? এবার তাহলে এই কাজগুলো করবে কারা? আমি এই কথা শুনে মনে হচ্ছিল যে অনেক সময় হয় কি, এটা আমার ধারণা, এটা আমি এখন উপস্থিত মতোই বলছি, অনেক সময় যখন আমরা বলি এইটা ওরা না পলিটিক্যাল পার্টি, মানুষের মধ্যে আমি জানি না এরকম একটা পারসেপশন হয়েছে কিনা, আরে বেটা তোমরা তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল, কে কী করছো। কিন্তু কথাটাকে আমি এইভাবে বলতে চাই, এই প্র্যাকটিক্যাল তো সবাইকে মানতে হবে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই এই কাজটা করবে। আমার বিবেচনা, আমাদের সমাধানে যদি এই জায়গাটা আনি তাহলে কিন্তু অনেক জটিলতা দূর হয়ে যায়। এই গেল। এবার আমি আসি আমাদের বিবেচনায়। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের যে দুইবারই তো উনি ডেকেছেন, যে বৈঠক হয়েছে, তার দ্বিতীয়বারের বৈঠকে গত মাসের 5 তারিখে যখন কথা হলো, আমরা যখন এই কথাগুলো তুললাম, উনি কিন্তু বলেছিলেন যে আমরা বললাম যে নির্বাচন ব্যবস্থার সংস্কারটা তো প্রধান, এবং এইটা পারলে আপনি আজকে থেকেই রাজনৈতিক দল এবং অন্যান্য চিন্তকদের সাথে শুরু করেন, আর অন্যগুলো বলবেন যে হ্যাঁ একই সাথে চলবে। উনি কিন্তু দেখবেন নানা সময় এটা বলেছেন যে দুইটা একই সাথে চলবে। তা আপনি তাহলে আমার আগের কথার সাথে মিলালে আপনার প্রথমে অবশ্যম্ভাবী কাজ কোনটা? নির্বাচন ব্যবস্থার একটা সংস্কার করে পুরো কাজটা করে ওইদিকে আগানো। আর যতগুলো সংস্কার আলোচনা হয়েছে, আমার ধারণা উনি আরও হয়তো অনেকগুলো সংস্কারের টিম করতে পারেন, সেটা নিয়ে আমি কোনো সংকট দেখি না। সংকট দেখি না এই কারণে, যদি আমরা বুঝি যে ঐক্যমতের ভিত্তিতে কতগুলো উনি একটা রূপরেখা আইডিয়াটা করে যেতে পারলেন। কারণ একটা দলীয় সরকার আসলে আমরা জানি একদলীয় হয়ে যাবে, খুবই স্বাভাবিক। কিন্তু তার আগে যদি হয় ঐক্যমতের ভিত্তিতে কতগুলো রিকমেন্ডেশন করা যাবে। এবং আমাদের পজিশন এবং বাম জোটের পজিশন হচ্ছে যে এই সংস্কারের যে কথাগুলো হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে কতটুক করা যায় সেই রূপরেখা তৈরি করে যদি কোনোটা পারা যায়, জরুরি, যেমন ধরুন আপনার পুলিশের প্রশ্ন বলেন, বিচার বিভাগ প্রশ্ন বলেন, জনপ্রশাসন বলেন, কতগুলো হচ্ছে নির্বাচন কমিশন, এগুলো নির্বাচন, ওটা তো আমি বললাম যে এগুলো জরুরি। আর নির্বাচন ব্যবস্থার পুরো সংস্কারটা করতে হবে, পুরো সংস্কার করে নির্বাচন ধারা আগায় যেতে হবে। তা আপনি এই দুইটাকে সমান্তরালভাবে আগান। আর এটা মনে রাখতে হবে, সব সংস্কার কিন্তু এটা একদিনেও সম্ভব না। আপনি এই সরকারকে যদি আপনি 4 বছর, 5 বছর, 10 বছর প্রতি মুহূর্তে, আমি তো বললাম যে কোনো দলের বিষয়টা সেটা থাকে, কারণ ওই বিবেচনাটা করলে অসুবিধা নাই। আমার শেষ পয়েন্ট আমাদের দিক থেকে বা আমার দিক থেকে সেটা কি জানেন, সংকট হয়ে যায় কখন? ধরুন দ্রব্যমূল্য, এটা তো এখন মানুষের তো 1 নম্বর কথা। এই যে আমিও যখন আমরা বাইরে যাই তখন বলে যে আপনারা কিন্তু আরও জোরের সাথে বলা হচ্ছে, সরকার করতেছে কি? মানুষের এটা আকাঙ্ক্ষার কথা আসছে। তো অন্ততপক্ষে মানুষের চোখের সামনে তো দেখা দরকার ছিল যে জিনিসপত্রের উৎপাদন খরচ কমানোর জন্য সরকার ভূমিকা নিচ্ছে। মানুষের তো দৃশ্যমান হওয়া উচিত ছিল, যিনি উৎপাদন করছেন তিনি ভালো দাম পাচ্ছেন, আমি ক্রেতাও ঠকছি না, মধ্যস্বত্বভোগী ভাঙা হচ্ছে, সিন্ডিকেট ভাঙা হচ্ছে, রেশন ব্যবস্থা ন্যায্য মূল্য দোকান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, দৃশ্যমান সংস্কারের পদক্ষেপ। আমি একটা উদাহরণ দিলাম যে প্রতিটি ঘটনায় সরকার যদি ওই কাজটা দেখাতে পারে, তখন দেখবেন অনেক সমস্যার সমাধান আপনি চলে আসবে। অনেক ধন্যবাদ। এবং আপনি বলেছেন যে ঐক্যমত্য, সেইটি আসলে কতখানি চ্যালেঞ্জের, নিশ্চয়ই পরবর্তীতে ফিরলে আপনার কাছ থেকে সেটি জেনে নেব। মোহাম্মদ হারুনুর রশিদ, আপনার কাছে যেটি নিয়ে আসতে চাই, যেমন আজকে আমি আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম বলেছেন যে পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দুটি সেক্টরকে অনেক বেশি প্রাধান্য দিয়েছেন। এই সরকার অনেকগুলো সেক্টর বেছে নিয়েছেন, প্রথমে 6টি, তারপর আরও সেই সাথে মানে সংস্কার কমিশনকে যদি আমি সেক্টর হিসেবে ধরি সেগুলো নিয়েছেন। এবং আমি যদি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তারপর জামাত, এই দুটি দলই কিন্তু নির্বাচন আগে না সংস্কার আগে এক জায়গায় দাঁড়াতে পারে। সুতরাং মাঠের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের অভাব কি মানে সরকারের উপর যে প্রেশার তৈরি করা কিংবা তাদেরকে রাজনৈতিক দাবি মানানো, সেই জায়গায় কোনো প্রভাব ফেলবে? জি, ধন্যবাদ আজকের আমাদের ডিবিসির রাজকাহন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের আমাদের সহ আলোচকবৃন্দ এবং ডিবিসি চ্যানেলের দেশ বিদেশের সকল দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আলোচনার সূত্রপাত করেছেন। আমি ইতিমধ্যে আমার পূর্ববর্তী দুজন বক্তব্য যেটা উত্থাপন করেছেন, আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে ছাত্রদের আকাঙ্ক্ষার সাথে কিন্তু আমাদের কোনো দ্বিমত নাই। ছাত্ররা এখন নতুন প্রজন্ম, তারা সবসময় কিছু ভাবনা, কিছু চিন্তা তাদের মধ্যে থাকবেই, আমাদের চাইতে আরও বেশি অ্যাডভান্স চিন্তা ভাবনা থাকবে। আমরা তাদেরকে স্বাগতম জানাই। গত জুলাই আগস্টের ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে একটা পরিবর্তন এসছে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদেরকে আমরা পরিপূর্ণ সহায়তা দিচ্ছি, সমর্থন দিচ্ছি, সহযোগিতাও দিচ্ছি। এখন আপনার বিষয়টা হচ্ছে যে এইটা তো 6 জুলাই আগস্ট একদিনে তৈরি হয়নি। গত 15 বছর যাবৎ আমাদের যে পরিমাণ গুমের শিকার হয়েছে, যে পরিমাণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যে পরিমাণ আমাদের
পার্টির নেতাকর্মীরা মামলার শিকার হয়েছে, হয়রানির শিকার হয়েছে, জুলুম নিপীড়নের শিকার হয়েছে, যার ফলশ্রুতিতে দেশে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটের যে ন্যায্য তাদের অধিকার সেটি প্রতিষ্ঠার জন্য কিন্তু আমরা দীর্ঘ 15 বছর আমরা সংগ্রাম করে আসছি এবং তার চূড়ান্ত রূপ ধারণ করেছে জুলাই আগস্টে। এখন এখানে আপনার বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন কথা থাকতে পারে, সেটাকে আমি স্বাগতম জানাই এবং থাকবেও। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আপনার তো ভিন্ন মত, ভিন্ন পথ থাকবেই, আলোচনা থাকবেই। তো সুতরাং আপনার নির্বাচন নিয়ে আমরা কেন এত সংশয় প্রকাশ করছি, নির্বাচন নিয়ে আমরা কেন বলছি যৌক্তিক সময়, কখনো বলছি দ্রুততম সময়, তার কারণ দেশের যে সংকট প্রতিনিয়ত উত্তর বৃদ্ধি পাচ্ছে, কমছে না। কিন্তু সরকারের প্রধান উপদেষ্টা গত আপনার 100 দিনের যে ভাষণ দিয়েছেন, আমি দীর্ঘ ভাষণে আমি বেশ কিছু বিষয় পড়েছি, কিন্তু পড়ার ফলে এখানে উনি কিছু সময় কাজ করেছেন, তার একটা ফিরিস্তি উনি দিয়েছেন। কিন্তু এখানে আপনার নির্বাচনটা কখন হবে, সংস্কার আর নির্বাচন নিয়ে আর আপনার কোনো দ্বিমত করার জায়গা নাই। সংস্কারের সাথে আপনার নির্বাচনকে গুলিয়ে ফেলারও কোনো সুযোগ নাই। সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আজকে যে সমস্ত বিষয় নিয়ে সরকার চিন্তা করছে যে এই ক্ষেত্রগুলো সংস্কার হওয়া প্রয়োজন, আমি তার সাথে একটুকু দ্বিমত করছি না এবং এটা আমি মনে করি যে আপনার এটা চলমান থাকবে। আপনি এর মধ্যে এই একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনি যেটা বললেন যে পুলিশ প্রশাসন এবং মাঠ প্রশাসন, এই দুইটা জায়গা নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এইখানে নির্বাচন কমিশন গঠন হয়ে গেলে নির্বাচনের জন্য যেটুকু সময় প্রয়োজন, ভোটার তালিকা হালনাগাদ করা এবং আপনার নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আপনার যত দ্রুত সম্ভব আপনি নির্বাচন আয়োজন করতে পারবেন, সেটা হবে এই সরকারের সবচেয়ে বড় কৃতিত্ব এবং সাফল্য। আপনি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছেন, লেভেল প্লেইং ফিল্ডে আওয়ামী লীগকেও আপনারা চান, আপনাদের সিনিয়র নেতারা আমি এই বিষয়টি নিয়ে বিরতির পরে এসে আপনার ব্যাখ্যা এবং অন্যান্যদের বিশ্লেষণ শুনবো। ধন্যবাদ আপনাদের তিনজনকেই। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবার আমরা ফিরে এলাম। নির্বাচন না সংস্কার, দ্বিধা না দাবি, এই শিরোনাম নিয়ে আজকে কথা বলছে আমাদের সাথে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ, আছেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার রাসেলুজ্জামান ফুয়াদ। আবারও স্বাগত জানাচ্ছি। জনাব হারুনুর রশিদ, আলোচনায় মানে বিরতিতে যাবার আগে আপনার কাছে ছিলাম, ধরুন বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে এসে তাদের পরীক্ষা দিক। প্রধান উপদেষ্টা বিএনপির এই মতকে সমর্থন দিয়ে আল জাজিরায় একটা সাক্ষাৎকারে তিনি বক্তব্য দিয়েছেন, কিন্তু তার এই মত কি সবাই মেনে নিচ্ছে কিনা? আমরা তো দেখলাম যে সমন্বয়করা সরাসরি এটির এক ধরনের বিরোধিতা করছে। অন্যতম দল হিসেবে বৃহত্তম দল হিসেবে বিএনপি কি সব রাজনৈতিক দলকে এক কাতারে আনার সেই দায়িত্বটি পালন করছে কিনা বা করতে পারবে কিনা? এই জায়গাটা বিএনপির মুখপাত্র জায়গা থেকে কোনো বক্তব্য আসে নাই। পার্টির মহাসচিব বা বিএনপির মুখপাত্র হিসেবে যেন রিজভী আহমেদ যে স্টেটমেন্ট করে, সেই জায়গা থেকে এরকম কোনো বক্তব্য আসে না। আমরা অবশ্যই, আমি এখনও বলছি, আমরা অবশ্যই সকল দলের অংশগ্রহণ নির্বাচন চাই। এর অর্থ এই নয় যে আপনার আওয়ামী লীগকে আমরা এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পথ সুযোগ করে দেওয়া হোক, এই কথা কিন্তু আমার সাথে আমি দ্বিমত করি। তার কারণ আওয়ামী লীগকে নির্বাচনে আসার পূর্বে, যেটা ইতিমধ্যে প্রধান উপদেষ্টাও বলেছেন এবং এটাকে আমি পরিপূর্ণ সমর্থন দিচ্ছি, যে তাদের এই গত 15 বছরের, শুধু শেখ হাসিনা কেন, শেখ হাসিনার মন্ত্রিপরিষদ কেন, গত 15 বছরে যারা আপনার বিনা ভোটের এমপি হয়ে দেশ লুটপাট করেছে, দেশের সম্পদ লুটপাট করেছে, মানুষকে গুম করেছে, মানুষকে বিচারবদ্ধ হত্যাকাণ্ড সংগঠিত করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের সমাজে বৈষম্য তৈরি করেছে, এদেরকে আপনি বিচারের মুখোমুখি আনতেই হবে। নাহলে রাষ্ট্র আপনার ঠিক হবে না। প্রক্রিয়া তো শুরু হয়েছে, ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, মানে সেটা তো সময়ের ব্যাপার, এটা কন্টিনিউ করবে, এটাতে আরো অভিযোগ আসতে থাকবে। যারা গত 15 বছরে আপনার যে আইনের কাঠামোতে তাদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে, এটা তো সবেমাত্র শুরু, সুতরাং এটা চলমান থাকবে। এবং আমি অনুরোধ করব যে বর্তমান এই সরকারকে যে এইটাকে আরও শক্তি বাড়ানো, বিচারকের সংখ্যা বাড়ানো এবং এইখানে আপনার যারা এইসব অভিযোগ আনতে চায় সে অভিযোগের আমল নিয়ে সেগুলো বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। তাতে আপনার বিচার তো একদিনে, 1 মাসে, 2 মাসে হবে না, এটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। আর সংস্কার আর নির্বাচনের ক্ষেত্রে আমি মনে করি যেটা নিয়ে আপনার বয়ানের মধ্যে থাকার দরকার নেই। বিগত সরকারের সময় আপনি দেখেছেন, লক্ষ্য করেছেন যে 15 বছর শেখ হাসিনার সরকার উন্নয়ন না গণতন্ত্র এ বলে মানুষকে একটা আপনার ধোঁয়াশার মধ্যে রেখেছিল এবং মানুষকে একটা প্রতারণার মধ্যে রেখেছিল। সুতরাং এখন যেটা প্রয়োজন যে সংস্কার, আমি নির্বাচন কমিশন সংস্কার করব, সংবিধান সংস্কার করব, আপনার স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার করব, বা আরও অন্যান্য যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, ঠিক আছে, এগুলো একটা আগামী ডিসেম্বর পর্যন্ত প্রথম যে কমিশনগুলো গঠন করা হয়েছে তার মতামত দিবে।
এটা তো আপনার নির্বাচনের সাথে এই প্রতিষ্ঠানগুলো সংস্কারের প্রয়োজন আছে বলে আমরা মনে করছি, বা সরকার মনে করছে, দেশবাসীও মনে করে। সুতরাং এই জাতীয় সংস্কার কার্যক্রম চালু থাকবে, অব্যাহত থাকবে। এই ক্ষেত্রে আমাদের একটা ঐক্যমতের তৈরি হবে যে ঠিক আছে, সংস্কার তো আপনি বলে দিলেন যে একটা সংস্কার করতে চাপিয়ে দিলে তো সেই সিদ্ধান্ত টেকসই হবে না। সুতরাং রাজনৈতিক দলসমূহের, রাজনৈতিক দলের তাদের কিন্তু একটা দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। আজকে রাস্তায় যানজট হচ্ছে, আজকে যদি আপনার একটা নির্বাচিত সরকার থাকে এবং নির্বাচিত সরকারের অধীনে যে প্রশাসন কাজ করবে, তাদের কিন্তু দায়বদ্ধতা এবং জবাবদিহিতার পরিমাণ আরও বেড়ে যাবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আজকে রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে আপনার চাঁদাবাজি হচ্ছে, দখল হচ্ছে, এগুলা হচ্ছে। এটা না হচ্ছে এটা কথা আমি বলবো না। তাহলে এই জায়গাগুলো যখন আপনার নির্বাচিত একটা বডি, একটা নির্বাচিত সরকার থাকবে, এখন আপনার সিটি কর্পোরেশন নাই, মানে এখন কোনো অনিয়ম সংস্কার হলে কেউ দায়িত্ব নেবে না, এরকম না। অনিয়ম হলে সংস্কারে দায়িত্ব নেবে না। এই জায়গাগুলোকে দ্রুত যেভাবে রিয়াক্ট হওয়া দরকার। আপনি ধরেন সিটি কর্পোরেশন নাই, একটা ওয়ার্ড কমিশনার কিন্তু তার নির্বাচনী এলাকায় তার উপর সুনির্দিষ্ট কিছু দায়বদ্ধতা আছে, স্থানীয় সরকারি জায়গাগুলো। তো সেই জায়গাগুলো এখন নাই। সেই জায়গাগুলো যেহেতু অধিকাংশ ভেঙে দেওয়া হয়েছে, যেটুকু আছে সেগুলো দুর্বল। সুতরাং যত দ্রুত সম্ভব আপনি নির্বাচনের মধ্য দিয়ে এই জায়গাগুলোকে ঠিক করতে পারবেন, তখন কিন্তু আস্তে আস্তে আমাদের 15 বছর আপনি একদিনে বললে তো হবে না। আজকে এই জুলাই আগস্টের পর বাংলাদেশে প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, সবকিছু তো ভয়ানক বিপর্যস্ত ছিল। তো সেটা কি আপনি 1 মাস 2 মাসের মধ্যে সবকিছু আমরা একেবারে সব ঠিক করতে পারবো? এটা সম্ভব নয়। যে কারণে এগুলো আমাদের চলমান প্রক্রিয়ায় চলতে থাকবে। তবে যত দ্রুত সম্ভব সরকারের তো বর্তমান সরকার, নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে, বর্তমান সরকারের তো দায়বদ্ধতার এবং জবাবদিহিতার সীমাবদ্ধতা আছে। আমি স্পষ্ট বলছি, তার কারণ আপনার এদেরকে যে উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে, এই দায়বদ্ধতা কে নেবে? এটি নিয়ে অনেকগুলো বিষয় আছে, দীর্ঘ আলোচনার দাবি রাখে। আপনার এই প্রশ্নের উত্তর আমি পেয়েছি, অনেক ধন্যবাদ মোহাম্মদ হারুনুর রশিদ। আমি রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে যাওয়ার আগে ব্যারিস্টার ফুয়াদের কাছে একটু যেতে চাই। আসলে যেমন ফুয়াদ, মানে আপনিও নির্বাচনে সবার অংশগ্রহণ কিংবা লেভেল প্লেইং ফিল্ড যে কথাগুলো বারবার আসছে, সেই জায়গায় সবার অংশগ্রহণ বলতে আপনি কি, আপনার কাছে কি মিন হয়, কি মনে করেন? প্রথম কথা হচ্ছে যে নির্বাচনের আলোচনার সাথে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তার ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত হওয়া উচিত। এই ব্যাপারে আমি পাবলিকলি বহুবার কমিশন প্রস্তাব করেছি যে আমেরিকার সেনেট হিয়ারিংয়ের মডেলে অথবা কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে একটা গণতদন্ত কমিশন হওয়া দরকার, একটা গণশুনানি কমিশন হওয়া দরকার। এই কমিশনের কাছে এসে দেশের রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সুশীল সমাজের সদস্য, ছাত্র জনতা, শ্রমজীবী, পেশাজীবী সবাই এসে মতামত দেখ যে তারা আসলে কি করতে চায় আওয়ামী লীগকে নিয়ে এবং কি কি করা যায়। আমি 5-6টা অপশনের কথা ইতিমধ্যে বলেছি। তার ভিতর একটা হচ্ছে আপনি জার্মানি, ইটালির মডেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা হয়েছে, নাৎসি এবং ফ্যাসিস্টদের রাজনীতি, ডক্ট্রিন, লোগো, অফিস, পোশাক সব কিছু ব্যান করে দিয়েছে। এরকম কোনো জিনিস অস্তিত্বে নাই এবং এই ধরনের জিনিসকে যারা অস্তিত্বে নেবার চেষ্টা করবে তাদেরকে আপনার হলোকস্ট ডিনায়ার হিসাবে তাদেরকে শাস্তির মধ্যে নিয়ে আসবে। আপনি সাউথ আফ্রিকান মডেলে যেতে পারেন, যে আপনি খুব বড় ধরনের কিছু ক্রিমিনালদেরকে বিচার করে একটা অ্যামনেস্টির দিকে চলে যাবেন, একটা রিকনসিলিয়েশনের দিকে যাবেন। আপনি যারা আইসিটিতে অভিযুক্ত হবেন, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন এবং টাকা পাচারের সাথে অভিযুক্ত হবেন, সেই মানুষগুলো থেকে আপনি রাজনীতি এবং নির্বাচন নিষিদ্ধ করে দিবেন। আপনি এটা করতে পারেন যে সেই ব্যক্তি বিশেষের বিচার তদন্ত তো শুরু হয়েছে, আমরা তো দেখছি, আমরা গ্রেফতার হতে দেখছি অনেককে, বিষয় সেই বিচার হবে। কিন্তু আমার প্রশ্ন কি সেটি এই অন্তর্বর্তী সরকারের মধ্যেই এটা রেজলিউশন না করে আপনি আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ণয় করতে পারবেন না। তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এই প্রশ্নের সাথে এই কনসেনসাসটা আসা জরুরি। যেভাবে আপনি পিআরে যাবেন কি যাবেন না, কারণ পিআরের একটা সমালোচনা হচ্ছে যে পিআরের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগ রাজনীতিতে নির্বাচনে পুনর্বাসিত হবে কিনা, সে 60, 70, 80 সিট নিয়ে প্রধান বিরোধী দল হয়ে যাবে কিনা। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি সেক্ষেত্রে আমরা বোধ করছি যে এই আলোচনাটা তর্ক আকারে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া দরকার। আমি এটাও বলেছি, যেহেতু তারা 3টা নির্বাচনে আমাদেরকে বঞ্চিত করেছে, জাতিকে, আওয়ামী লীগ, জাতীয় পার্টিকে ন্যূনতম 3টা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে, তারপরে তারা আবার নির্বাচনে ফিরে আসবে। না, অপশন বলছি, আমার দাবি বলি নেই, অপশন বলেছি যে গণশুনানিতে এই ধরনের অনেকগুলো অপশন বিবেচনার জন্য আসবে। ঐক্যমত যেখানে হবে, ন্যাশনাল কনসেনসাস যেখানে হবে, সেটা হলো সিদ্ধান্ত। স্পষ্ট। অনেক ধন্যবাদ জনাব রুহিন হোসেন প্রিন্স। মানে আপনার কাছে একই প্রশ্ন, সবার অংশগ্রহণ কি বোঝেন, এবং সেই সাথে মানে একটা খুব এটা বেসিক প্রশ্ন বলতে পারেন, এই যে নির্বাচন না সংস্কার,
এত রাজনৈতিক বিতর্কে সাধারণ মানুষ কি প্রাধান্য পাচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে কিংবা সরকারের কাছে? উত্তর আমি আগেও বলেছি, আসলে পাচ্ছে না। আপনি গ্রাম অঞ্চলের মানুষ অন্য জায়গায় দেখেন, দ্রব্যমূল্য বলেন, আইন শৃঙ্খলা হারুন ভাইও বললেন যে এক দখলদারিত্বের থেকে পাল্টা দখলদারিত্ব, নানা ঘটনা ঘটছে। সেই জায়গায় মানুষের ভাবনা আছে তার নিজের জীবন জীবিকা এই জায়গায়। আরেকটা হয়েছে, মনে রাখতে হবে যে বিগত দিনগুলোতে এই যে 1 দশকেরও বেশি সময় ধরে যে স্বৈরাচারী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট শাসন ছিল, তাতে তো মানুষ অতিষ্ঠ ছিল। সে দ্রুত এই জায়গা থেকে যে পরিত্রাণ চায়, চোখের সামনে দেখতে পাচ্ছে না। এটি হচ্ছে একটা এখনকার বাস্তবতা, সেটা কিন্তু পাচ্ছে না। আমি আগেও বলেছি, এখনও বললাম। এবার আসি যে আলোচনাটা করছেন, আমার কাছে কিন্তু এখন এই আলোচনাটা একটু অপ্রয়োজনীয় মনে করি। কারণ আমাদের সামনে যদি বলেন, অনেক কাজের মধ্যে গুরুত্বপূর্ণ তো হচ্ছে যারা নিহত আহতদের তালিকা তৈরি করা, যারা এর সাথে জড়িত প্রকৃতপক্ষে তাদের সুনির্দিষ্ট বিচারের জায়গায় যাওয়া দরকার। আমাদের বামপন্থী এবং কমিউনিস্ট পার্টির পজিশন হচ্ছে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করার কথা আমরা বলেছিলাম। যাই হোক, সে বিচার নিয়ে আলোচনা হলে নয়, পরে করা যাবে। কিন্তু আমি বলছি, আপনি এই আলোচনাটা তো আমি একটু হাইপোথেটিক্যাল দেখছি। কেন? আমি বললাম যে নির্বাচন কি এখন ডিক্লেয়ার হয়েছে? কখন ডিক্লেয়ার হবে তাও জানি না। শেষ করি না, সেটা না। আপনি যেহেতু ওই যে অন্য দলের কথা বললেন, এখন আমি আসি। ধরুন আমি একটা উদাহরণ দিই। এখনকার যে আমাদের নির্বাচনী ব্যবস্থা, যে আরপিওতে আসে, দল যদি এক্সিস্ট করে আপনি তো বাতিল করতে পারবেন না। আমি ক্লিয়ার, পয়েন্টটা ক্লিয়ার। তাহলে আপনাকে তো তারপরে যদি দল এক্সিস্ট কথার কথা, আপনি নিবন্ধন বাতিল করলেন, মার্কা বাতিল করলেন, কিন্তু সৈন্যবদ্ধও তো করতে পারে। বিগত দিনে দেখছে না যে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী যে শক্তি, তাদের এই বাতিল হয়েছিল, কিন্তু তারা অন্যদের মার্কা নিয়ে এগুলো করেছে। তা আমি বলছি, এই আলোচনাগুলো এখন আমি কোনো প্রয়োজনীয় দেখি না। বরঞ্চ আপনি যদি এই আলোচনা করেন, আমি তো দেখি যে দলের কথা বলা হচ্ছে, যারা শেষে এত বড় একটা হত্যাযজ্ঞের ঘটনার কাজটা করলো, এবং এখনও দেখছি তারা, আমি ওই আলোচনা করতেই চাইছিলাম না, শব্দ এসে বলি, উপলব্ধি তো দূরের কথা, বরং চুস্কালিমূলক কাজ করছে। তাদের কোনো নৈতিক জায়গা কি আছে বাংলাদেশের মানুষের সামনে দাঁড়ানোর? আপনি যদি দ্রুত ইলেকশন দেন, কথার কথা, যদি এটা হচ্ছে না, দ্রুত দিলে আমি তো কাউকে দেখি না যে রাস্তায় এসে বলবে যে আমি ইলেকশন করব, এই ক্ষমতা কারোর আছে বলে মনে নেই। এই জন্য আমি বলছি, এই আলোচনা করে বরঞ্চ আসল আলোচনা ঢাকা পড়ে যাচ্ছে। এটা আমি অপ্রয়োজনীয় দেখি। এবং এইটা আমি জানি না, এটা কিন্তু দেখেন, সরি কথাটা চলে আসছে বলে আবারও বলে ফেলি, অনেক সময় হয় কি জানেন, যে বিভিন্ন সময় আমরা অতীতের গভর্নমেন্টগুলো দেখছি, নন ইস্যুকে ইস্যু করে নিয়ে এসে আসল ইস্যুগুলো সংকটে ফেলে দেয়। তা আমি মনে করি, দেখেন, আজকে একটা জরুরি ছিল, আপনি যে সংস্কার নির্বাচন নিয়ে বললেন, কিন্তু আজকে যে সংস্কার কমিটি করেছে, প্রায় 1.5 মাসের বেশি সময় হয়ে গেল। যদি শুরুতে রাজনৈতিক দলগুলো অন্যর সাথে আলোচনা করতো, আজকে কিন্তু আমরা এই ধরনের কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করলে জনগণকেও কিন্তু সম্পৃক্ত করতে পারতাম। একটা উদাহরণ দিই, ধরুন আমাদের প্রধান উপদেষ্টা ওই যে জলবায়ু সম্মেলনে যে উনি 4 বছরের কথা বলেছেন, আমি ধরে নিচ্ছি না ব্যক্তিগত কথা, যদিও যেভাবে এসেছে সেইটা যেন ঐক্যমত্যভাবে হয়েছে। কিন্তু আপনি দেখেন, আমাদেরকে যদি জিজ্ঞেস করেন, কমিউনিস্ট পার্টি বা আমরা জেনারেলি এখনো পর্যন্ত তো ভাবছি না, আমরা মনে করছি নানা বিবেচনে 5 বছর থাকা উচিত। আমি দেখলাম বিএনপি সহ অন্য কিছু এই আলোচনা উঠলে, এইখানে যদি আমরা আলোচনাগুলো করতে পারতাম, আমরা পাবলিক ওপিনিয়ন নিয়ে আমার মত রাখবো কি রাখবো না চিন্তা করতে পারতাম। আর ঐক্যমত্যের কথা বললে কতগুলো জায়গায় দেখা যাচ্ছে ঐক্যমত্য হয়ে গেছে, তাহলে এটা নতুন করে তো আর আলোচনার দরকার নেই, ওর জন্য তো আর কালক্ষেপণ করার দরকার নেই। কিন্তু আলোচনা একটা জায়গায় যদি আমরা ঐক্যমত্য নাও হতে পারি, ওই আলোচনা কিন্তু বাতিল হয় না, সংস্কারের আলোচনা থাকে। আজকে যেটা আমরা একমত হতে পারলাম না, আমরা কালকে হয়তো একমত হবো। সেই জায়গাগুলো সংস্কারের এই ধারাটা ছাড়া আপনি যদি কংক্রিট ফর্মে বলেন, তাহলে আমি বলবো নতুন প্রজন্ম সহ অন্য মানুষকে আমরা একটা ভুল শিক্ষা দিচ্ছি। ঐক্যমতের প্রসঙ্গ যেহেতু এনেছেন, আমি একটা বিরতির পরে ফিরে এই বিষয় নিয়ে আসবো, মানে সেটি আসলে কতখানি চ্যালেঞ্জ, কোন কোন বিষয়গুলো এখনো বিবেচনায় রাখা উচিত বলে আপনারা মনে করেন, সেই বিষয় নিয়ে ফিরবো আমরা একটা বিরতির পরে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে ফিরবো কিছুক্ষণের মধ্যে। আমরা ফিরে এলাম রাজকাহনে, এটি নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। নির্বাচন না সংস্কার, দ্বিধানা দাবি, সাম্প্রতিক রাজনীতির যে বিষয়গুলো ঘুরপাক খাচ্ছে সকলের আলোচনা এবং মাথায়, সেগুলো নিয়ে কথা বলছি। 3টি দল থেকে আমাদের সাথে আছেন মোহাম্মদ হারুনুর রশিদ, রুহিন হোসেন প্রিন্স এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আলোচনার প্রায় শেষ দিকে। হোসেন প্রিন্স, আলোচনায় বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন, কিছু কিছু জায়গায় যদি ঐক্যমত নাও হয়, আলোচনা করে সেটি একটা জায়গায় যে পৌঁছানো সম্ভব। কোন ব্যাপারে আসলে সবার ঐক্যমত হওয়াটা এখন জরুরি, যদি অগ্রাধিকারের কথাই বারবার আমরা বলছি, এবং সেইটি যেটা আপনি মনে করেন সেটি কি আসলে চ্যালেঞ্জের কিনা? না, একটা তো চ্যালেঞ্জিং। প্রথমে আমি একটু ঐক্যমত নিয়ে একটু কথা বলি, আমি অন্য কারোর কাছে যাব না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা কথা দিয়েই বলি, কারণ এটা 5 তারিখে আমাদের উপস্থিতিতে যখন সংবিধানের একটা আলোচনা উঠলো, প্রসঙ্গক্রমে আমরাই বললাম যে আননেসেসারি কতগুলো বিতর্ক আপনার আনা ঠিক না, তাতে কিন্তু সংকট তৈরি হবে। তখন বললেন হ্যাঁ আমরা বুঝতে পেরেছি যে সংকটটা হয়েছে। তারপর উনি বললেন যে অসুবিধে নেই,
একজনকে যেটা সংবিধান পুনর্লিখন করতে চায় তার মত বলুক, আপনারা কি বলে 72 সালের অসম্পূর্ণতা দূর করে বলেন, আপনারা বলেন। বলে উনি বললেন যে ঠিক উনি এভাবে বলছেন যে যতটুকু সবার ঐক্যমত্য দেখব সেটা আমি প্রথমে গ্রহণ করব, তারপরে যদি দেখি কোনো বিষয়ে দ্বিমত, কিছুটা দ্বিমত শব্দটা, সেটা আমরা আলোচনা করে চেষ্টা করব ঐক্যমত্য হওয়ার, না হলে যতটুক হবে ততটুক গ্রহণ করব। কারণ এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। ধরেন একটা দলীয় সরকার হলে সে কিন্তু জনগণের ঐক্যমত্য থেকে দলীয় যে কথাটা সে বলেছে জনগণের সামনে সেটাকে এগিয়ে নিয়ে যেত। তাহলে ঐক্যমত্য ওইটুকু বিবেচনা করে আগাইতে হবে। তাহলে আমি কোনো সংকট দেখি না। আপনি ইচ্ছা করলেও মেলা কিছু করতে পারবেন না ভেবে, কিন্তু রেখে যান রিকমেন্ডেশনগুলো, এটা গেল। আমাকে যদি বলেন এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যাকে আমরা সবাই সমর্থন করেছি, সে যাতে প্রশ্নবিদ্ধ না হয় তার জন্যে আমার বিবেচনায় ঠিক যে মুহূর্তে কথা বলছি জনজীবনের দ্রব্যমূল্য এবং কি বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা ফিরিয়ে আনার কাজ করতে হবে। আর এইটাকে অন্ধকারে রেখে এই কাজে আগাতে পারবো না, কারণ যে কোনো কারণেই হোক না কেন নির্বাচন সামনে চলে আসছে। এই ক্ষেত্রে আমাকে যদি বলেন ভেরি সিম্পল এইটাই বলি, উনি সবার সাথে দরকার নেই, ডেকে বলুক আমি নির্বাচনে এইটুক করতে চাই, তার জন্য আমার 4 দিন সময় লাগবে। এই 1 2 3 4 কথা, উনি 8টা কাজ বললেন। আমরা যদি ঐক্যমত্য হয় 8টা কাজের দরকার নেই, 6টা কাজ করতে হবে। তা 6টা কাজ করতে গেলে যে সময় লাগে উনি নিয়ে কাজটা করুক, তাহলে দেখবেন আপনি অন্যান্য কাজ ডেইলি রুটিন সহ ওই সংস্কারের রিকমেন্ডেশনের কাজও ইজি হবে। না হলে এক একটা সংকটে পড়বো বলে আমি সুনির্দিষ্ট লক্ষ্য তখন পাবে। অনেক ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমরা রাজনৈতিক দলের বাইরে গিয়ে বহু গোষ্ঠীকে দেখছি তাদের দাবি আদায়, সোচ্চার, ছাত্র থেকে শুরু করে শ্রমিক, এই সব ব্যাপারে রাজনৈতিক দলগুলো কি তাদের সাথে একমত হতে পারছে, কিংবা রাজনৈতিক দলগুলোর আসলে তাদের সেই দায়িত্বটি কোনখানে, যেখানে মানে সাধারণ মানুষের কথা তাদের মুখে আসছে কিনা? একটা বিষয় দেখেন যে বাংলাদেশে জনগণ কেন্দ্রিক, নাগরিক অধিকার কেন্দ্রিক তাদের সমস্যার সমাধানের যে রাজনীতিটা থাকা দরকার ছিল, এই রাজনীতিটা গড়ে ওঠে নাই। বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে কেউ দায়িত্ব নেয় না, কিন্তু ক্ষমতা নিতে চায়, চেয়ার নিতে চায়, পতাকা নিতে চায়, বাড়ি গাড়ি প্লট ফ্ল্যাট ট্যাক্স ফ্রি গাড়ি টাড়ি এগুলো নিতে চায়। সে রাষ্ট্রের টাকায় বিদেশে ঘুরতে চায়, লুটপাট করতে চায়, টেন্ডার করতে চায়, বাণিজ্য করতে চায়, কিন্তু জনগণের কষ্টের বিষয়গুলো নিয়ে সে কাজ করতে আগ্রহী না। দেখেন প্রিন্স ভাই কারেক্টলি বলেছেন দ্রব্যমূল্য নিয়ে, না এটি আপনি হয়তো অতীত মানে খুব নিকট অতীত থেকে এই প্রসঙ্গগুলি বললেন, কিন্তু একটি তো এই যে সংস্কার প্রক্রিয়া চলছে, এত বড় একটা গণ অভ্যুত্থান গেল, এখন নিশ্চয়ই পরিবর্তন হবে না? পরিবর্তনের তো কাঠামোটা ভেঙে গেছে। পরিবর্তন আপনি যাদেরকে দিয়ে করবেন, যেমন ধরেন সরকার বলে দিচ্ছে মিথ্যা মামলা করা যাবে না, হয়রানি করা যাবে না, সরকার প্রজ্ঞাপন দিয়েছে, জেলায় জেলায় কমিটি করে দিয়েছে, মিথ্যা মামলা তো বন্ধ হয়নি। কারণ রাজনৈতিক দলের ছত্রছায়ায় লোকাল পুলিশ মিলে চাঁদাবাজি করবার জন্য যে মামলা তো বাণিজ্যটা করে, এই মানুষগুলো তো সমাজ থেকে নাই হয়ে যায় নাই। এটা শুধু গোত্র বদল হয়েছে, আগে এক গোত্র করতো, এখন আর এক গোত্র করছে। কিন্তু মূল বিষয়টা দেখেন, পুলিশের মামলাগুলো দেখেন, এই আওয়ামী লীগের নেতাদেরকে যত ভুলভাল অসত্য মামলায়, দীপুমণিকে খুনের মামলায় দিচ্ছে, মোজাম্মেল বাবুকে আপনি ফ্যাসিবাদের দালাল বলতে পারেন, দোসর বলতে পারেন, ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করেছে এজন্য আপনি তিরস্কার ভৎসনা করতে পারেন, কিন্তু সে নিউ মার্কেটের সামনে গিয়ে কাউরে গুলি করে মারছে। ক্রিকেটার সাকিব আল হাসানের ক্ষেত্রে আপনি সাকিব আল হাসানকে বাটপার বলতে পারেন, শেয়ার মার্কেটে দুর্নীতি করছে, গোল্ড ব্যবসার সাথে জড়িত, জুয়ারি, এগুলো বলতে পারেন, এগুলোর জন্য মামলা করতে পারেন। কিন্তু সে কাউকে খুন করছে, এটা মেক সেন্স। এটি স্পষ্ট। এটা কারণ হচ্ছে যে রাষ্ট্রে প্রফেশনালি কাজ করবার কোনো ট্রেনিং তো পুলিশের গত 16 বছর ছিল না, সে শুধু হেনস্থা করতে শিখেছে। অতএব তাকে যখন আপনি বলছেন যে আপনি সালমান এফ রহমানের শেয়ার বাজারের লুটপাটের তদন্ত করে তাকে আপনি বিচারের মুখোমুখি করেন, সেই কাজটা করতে জানে না, কারণ সে কাজটা করার জন্য ট্রেন না। তো যেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই তো এই কাজটা ডেলিভার করতে সে পারবে না। সশস্ত্র বাহিনী ডিপ্লয় করা আছে, দেখেন আপনার মিলিটারিতে আমরা কমান্ডিং অফিসারদেরকে দেখতে পাচ্ছি অনেক জায়গাতে তারা ভালো রেসপন্স করছে না। কারণ হচ্ছে যে কমান্ডিং অফিসার ওই ফ্যাসিবাদের প্রতি তার যে একটা দুর্বলতা আছে, তার ওইটার কারণে সেখানে রেসপন্ড করছে না। আবার উল্টা দেখেন, পুলিশ আওয়ামী লীগের অনেক ক্রিমিনালকে ধরতে যেতে চাচ্ছে, কিন্তু রাজনৈতিক ছত্রছায়ায় টাকা পয়সা লেনদেনের কারণে সেই লোক শেল্টার পাচ্ছে, তাকে ধরা যাচ্ছে না। অতএব এই কাঠামোগত চ্যালেঞ্জ কিন্তু আমার রাষ্ট্রের রয়ে গেছে, যেটাকে কোনোভাবে ছোট করে খাটো করে দেখবার সুযোগ নাই। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মোহাম্মদ হারুনুর রশিদ, সবশেষ প্রশ্ন, মানে বিএনপি তাদের নির্বাচনী দাবি কি সঠিকভাবে সবার কাছে তুলে ধরতে পারছে কিনা, জনগণের কাছে তুলে ধরতে পারছে কিনা, জনগণের সেই আকাঙ্ক্ষাটি বিএনপির এই দাবির সাথে মিশছে কিনা, এখন এসে আপনারা মানে
এখন তো সরাসরি রাজনীতি করার সুযোগ পাচ্ছেন, এখানে এখন আপনি বাংলাদেশে কি মনে করছেন? শুধু নয়, এটা আন্তর্জাতিক গণমাধ্যম ইতিমধ্যেই কিন্তু ইকোনমিক্সের মতো পত্রিকায় প্রকাশিত হয়েছে যে বর্তমান সরকারের নির্বাচনের সময় নির্ধারণ করে দেওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে যে আপনার আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছে যে অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে কিছু সময় বেশি হলে তারপর নির্বাচন। আসিফ নজরুল সাহেব আজকে বলেছেন আইন উপদেষ্টা যে প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন। সুতরাং এখন কিন্তু প্রায় একটা জায়গা থেকে অভিন্ন জায়গায় আসছে। এখন প্রধান উপদেষ্টার সাথে যেহেতু রাজনৈতিক দলগুলোর মত বিনিময় হচ্ছে, সেই ক্ষেত্রে উনি কি কি বিষয়ে সংস্কারের জায়গা আনতে চান এবং কতটুকু সময় চান, এটা আলোচনার মাধ্যমে ঠিক করে উনি জাতিকে পরিষ্কার করে দিতে পারেন। তাহলে যে ধোঁয়াশাটা তৈরি হচ্ছে, যে আপনার একটা হতাশা তৈরি হচ্ছে, একটা সংকট তৈরি হচ্ছে, আমরা মনে করছি সেই জায়গাটা কাটবে, অবশ্যই কাটবে। আর একটা জিনিস কি শুনেন, যে বাংলাদেশে 50 বছর পার পেরিয়েছি আমরা, কিন্তু সত্যিকার অর্থে গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো বা রাষ্ট্রীয় যে কাঠামোগুলো রয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, এগুলো সত্যিকার অর্থে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং আজকে যদি আপনি গণতান্ত্রিক, এটা তো একটা চর্চার ব্যাপার, আপনি যদি মোটামুটিভাবে একটা গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো যাত্রা আমরা শুরু করতে পারি এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের একটা ক্ষেত্র আমরা ঠিক করে যেতে পারি, তাহলেও কিন্তু রাষ্ট্রের অনেক কিছুই ঠিক হয়ে যাবে। আপনার এতে অস্বীকার করার কোনো পথ নাই যে বিগত 15 বছরে রাষ্ট্রের বিচার বিভাগ বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, এগুলো সব দুর্বৃত্তায়নের সহযোগী হয়ে গেছিল। এটা তো অস্বীকার করার কোনো পথ নাই। এই সকল প্রতিষ্ঠানগুলোই, এই জায়গাগুলো কিন্তু দুর্বৃত্তদের আপনার সহযোগিতায় পরিণত হয়েছিল। সুতরাং এটাকে আপনি রাতারাতি কি পরিবর্তন করা সম্ভব? 3 মাসে 1 মাসে সম্ভব নয়। সুতরাং এগুলো সংস্কারের কথা আমরা বলছি। সুতরাং এগুলোর জন্য একটা জবাবদিহিতা, দায়বদ্ধতার জায়গাটা একটা রাজনৈতিক দলের। সুতরাং রাজনৈতিক দল যখন আপনার এই ক্ষমতা গ্রহণ করবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, সেখানে অন্যান্য দলগুলো বিষয়টি আরো টেকসই হবে এবং এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা মাঠে আছে, ছাত্র বলেন, অন্যান্য দল, তারা কিন্তু এই জায়গাগুলো কি সমালোচনার জায়গা থেকে বন্ধ হবে? আমরা তো এই গণতান্ত্রিক এই পরিবেশটাকে নিশ্চিত করতে চাচ্ছি এবং যে চর্চার কথা বলে সেই চর্চা নিশ্চয়ই হলে আপনারা দেখবেন যে অনেক পরিবর্তন আসবে। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ মোহাম্মদ হারুনুর রশিদ, ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ আমাদের যারা সাথে ছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি জিপিএইচ ইস্পাত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। থাকুন ডিবিসি নিউজের সাথে।